ওয়েলকাম টু স্টাডি টিএন। আশা করছি আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি দেখতে এবং শুনতে পান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানান। দেখতে এবং শুনতে পেলে আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আমরা একটু ওয়েট করবো, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। সবাই জয়েন হন, দিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করব। মৌমিতা কর্মকার, ওয়েলকাম। দেখতে এবং শুনতে পাচ্ছেন? দেখতে এবং শুনতে পেলে প্লিজ আমাকে একবার জানান। দেখতে এবং শুনতে পেলে প্লিজ আমাকে একবার জানান। ওয়েলকাম কৌশিক সরকার, ওয়েলকাম অয়শ্রী দাস, ওয়েলকাম এস এস এস। আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন? প্লিজ আমাকে জানান একবার। দেখতে এবং শুনতে পেলে আমাকে একবার প্লিজ জানান। সবাইকে গুড ইভিনিং। হ্যাঁ স্যার, বেশ, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। সবাইকে ওয়েলকাম টু স্টাডি ডিটিএন। এবার দেখুন, আমরা শুরু করেছিলাম রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউডের আমরা প্রথমে পড়েছিলাম কি বেসিক অ্যান্ড ইন্ট্রোডাকশন। এবার আমরা যেটা তার থেকে একটু এগিয়ে যাব সেটা হবে কি ডেফিনিশন অফ রিসার্চ। রিসার্চের ডেফিনিশন কি এবং সেগুলো আমরা ডিটেলস করবো, এবং প্রসেস অফ রিসার্চটাও কিন্তু আমরা আজকে পড়ে নেব। কারোর যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে বা রেজ হ্যান্ড, দেখবেন আপনাদের কাছে একটা হাতের মতো চিহ্ন আছে ডান দিকে থাকবে, এখানে আপনারা ক্লিক করে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কারোর যদি কোনো প্রকার কোনো কিছু অসুবিধা থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আর আমাদের পড়ানো হয় যারা ইউটিউব বা ফেসবুক থেকে যারা দেখছেন, আমাদের ফ্রি ক্লাস এবং পেড ক্লাস করানো হয় স্টাডি ডিটিএন অ্যাপে। যে অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর থেকে। এবং আমাদের ইউটিউব চ্যানেল, যারা অ্যাপে পড়ছেন, যারা এখন ইউটিউব চ্যানেল জানেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্টাডি ডিটিএন লিখলেও পেয়ে যাবেন, বা ডু নট ফিয়ার ইংলিশ লিটারেচার স্টাডি ডিটিএন লিখলেও আপনারা কিন্তু ইউটিউব থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা এগুলো সিলেবাসটা আর বাকিগুলো আমরা ডিসকাশন করেছিলাম। এবার ডেফিনিশন অফ রিসার্চ, আজকে হচ্ছে আমাদের এটা সেকেন্ড ক্লাস, ঠিক আছে? আশা করছি আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার আছে একদম স্ক্রিন। ওকে, বেশ, তাহলে আমরা শুরু করছি। দেখুন, ডেফিনিশন কথা অর্থ কি, যে সংজ্ঞা। রিসার্চের সংজ্ঞা কাকে বলে, ঠিক আছে? রিসার্চ কাকে বলে? Research is a systematic and through investigation or inquiry into a subject or problem aimed and at discovering, interpreting and revising facts, theories or applications. দেখুন, এখানে কয়েকটা ছোট ছোট করে ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে আমাদের বলে দেওয়া আছে। আমি আগের দিনই বলছিলাম রিসার্চ হচ্ছে একটা কি সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক প্রসেস। সবাই মনে রাখবে, রিসার্চ একটা নিয়মের এসিআই ছিলাম তো আপনি দেখছেন। সাইন্টিফিক প্রসেস, রিসার্চ হচ্ছে একটা আমাদের নিয়মযুক্ত এবং একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। বিজ্ঞানসম্মত প্রক্রিয়া কেন? কারণ আমি আগের দিনই বলছিলাম আপনাদের যে রিসার্চ করতে গেলে আমাদের অনেক স্টেপ ফলো করতে হয়, একটা টাইম টেকিং বিষয়, এবং এটা আমাদের সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে হয়।
কারণ আমি যদি হঠাৎ করে গিয়ে বলি যে আজকে আমাকে রিসার্চ করতে দেওয়া হলো করোনার ভ্যাকসিন আবিষ্কার করো, আমি পরের দিন গিয়ে বললাম যে অমুক জিনিসটা খেয়ে নিলে হয়ে যাবে, কোনো কিছু প্রমাণ নাই, কোনো কিছু তথ্য নাই, কোনো কিছু নাই, আমি ডাইরেক্ট গিয়ে বললাম, তাহলে সেটা কিন্তু মানা হবে না। আর আপনারা জানেন রিসার্চ পেপার পাবলিশ করতে আমাদের প্রচুর সময় লাগে। কারণ কি, এটা একটা সিস্টেমেটিক প্রসেস এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে হয়। আমি যদি হঠাৎ করে গিয়ে বলি আমাকে রাতে স্বপ্নে ভগবান বলেছে এই রিসার্চের এই প্রবলেমের অ্যানালিসিসটা হবে এইটা, তাহলে কিন্তু কখনোই সেটা মেনে নেওয়া সম্ভব নয়। তাহলে সবাই প্রতিদিন রিসার্চার, সবাই দিনে 10টা করে পিএইচডি পেয়ে যেত। ঠিক আছে, রিসার্চ হচ্ছে কি একটা সিস্টেম্যাটিক এবং একটা কি ইনভেস্টিগেশন, মানে খোঁজ করা। রিসার্চ আমরা কেন করি? আমরা ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন কেন করি? কোনো একটা সমস্যার সমাধানের জন্য। ঠিক আছে, কোনো একটা আমার সমস্যা মনে হয়েছে, কোনো একটা সাবজেক্ট হতে পারে, কোনো একটা সায়েন্সের সাবজেক্ট হতে পারে, আর্টসের সাবজেক্ট হতে পারে, কোনো টেক্সটের একটা আমার মনে হচ্ছে এই পয়েন্টটা এখনো পর্যন্ত ব্যক্ত করা হয়নি, এই নতুন জায়গাটা আমার মনে হচ্ছে হবে। সেই জন্য আমরা কি করতে পারি, সেটা বিষয়ে খোঁজ করব। খোঁজ করার মাধ্যমে কি করবো, আমরা আমরা একটা পদ্ধতিগতভাবে একটা এগোবো এবং বিজ্ঞানসম্মতভাবে, যে আমরা এই এই কারণে বা এই এই প্রক্রিয়ার মাধ্যমে এই এই মেথড এই পদ্ধতি ইউজ করে আমরা একটা খোঁজ করছি এবং এই প্রশ্নের উত্তর এরকম ভাবে আমাদের হতে পারে, সেটা পরে দেখা যাচ্ছে আমাদের ইনটু আ সাবজেক্ট অর প্রবলেম। কারণ সমস্যা না এলে কখনোই তার সমাধান বা রিসার্চ কিন্তু হবে না। যদি করোনা ভাইরাস না আসতো তাহলে কিন্তু কখনোই করোনার ভ্যাকসিন আবিষ্কার হতো না। এন্ড অ্যাট ডিসকভারিং, ইন্টারপ্রেটিং অ্যান্ড রিভাইজিং ফ্যাক্টস, থিওরিজ অর অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা এগুলোর মাধ্যমে রিসার্চ করতে পারি। দেখুন বাংলাদেশ, দেখুন গবেষণার একটি বিষয় বা সমস্যা সম্পর্কে একটি পদ্ধতিগত এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত। আমরা কি করি, একবারে ডিটেলড অ্যানালাইসিস, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা অ্যানালিসিস করি। এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবেন। বা অনুসন্ধান, যার লক্ষ্য তত্ত্ব মানে থিওরি বা অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলিকে আবিষ্কার করা, ব্যাখ্যা করা এবং সংশোধন করা। রিসার্চের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু সংশোধন করে থাকি। দেখবেন মাঝে মাঝে খবরে হয়, কোনো বলে যে ডিমের কুসুম খাওয়া ভালো, সাদাটা ফেলে দাও। কেউ কেউ বলে সাদাটা খাও, ডিমের কুসুমটা ফেলে দাও। বারবার তথ্য কিন্তু আমাদের উঠে আসছে, বারবার রিসার্চটা আমাদের কিন্তু উঠে আসছে এইভাবে আমাদের এই জিনিসগুলো করা উচিত। ভুলটাকে সংশোধন করা হয় রিসার্চের মাধ্যমে। ঠিক আছে, কি কি আছে এর মধ্যে? সিস্টেমেটিক অ্যাপ্রোচ। প্রথমেই দেখুন সিস্টেমেটিক অ্যাপ্রোচ মানে কি, একটা নিয়মযুক্ত বা পদ্ধতিগত একটা কাঠামো। দেখুন, ফলোইং এ স্ট্রাকচার্ড মেথোডোলজি টু এনশিওর রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি। দেখুন আমাদের রিলায়েবিলিটি কথার অর্থ কি, এটা আমরা রিসার্চ অবজেক্টিভ ভালো করে করবো। দেখবেন যে রিলায়েবিলিটি কথার অর্থ হচ্ছে যে রিসার্চটা আমি করলাম এবং তার যে সিদ্ধান্ত বা ফলাফল বা রেজাল্ট বা কনক্লুশন এলো, সেটা বারবার রিসার্চ করার পরেও যেন সেম ধরনের কনক্লুশনটা আসে আমার। কি বললাম বুঝতে পারলেন? ধরুন আমি রিসার্চ করলাম যে পশ্চিমবঙ্গের যুব সমাজের উপর মোবাইলের বা ইন্টারনেটের ব্যবহার খুব খারাপ। এটা আমি একবার রিসার্চ করে পেলাম, পরের বার চেক করলাম, দেখছি না ভালো হয়ে গেল, তারপর আবার চেক করলাম খারাপ হয়ে গেল। এরকম যেন না হয়। যে রিসার্চটা আমি করব সেই রিসার্চ যেন কনক্লুশন যতবারই চেক করা হয় না কেন, সেটা যেন আমার একই আছে। যেমন ধরুন এই জিনিসটা 2+2 সমান কত? 4। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের নির্ভরযোগ্যতা। কারণ এটা আমি যতবারই করি আমি, আমার কিন্তু এই জিনিসটা আসবে, বা ভেঙে করলেও কিন্তু আমার এই জিনিসটাই আসবে। সেক্ষেত্রে যতবারই করি আমাদের কিন্তু যোগফলটা 4ই আসবে। এবার যদি আমি করতে যাই বারবার জিনিসটা উল্টো পাল্টা চলে আসে, তাহলে কিন্তু আমার রিলায়েবল হলো না জিনিসটা। সেক্ষেত্রে রেজাল্ট যেন আমার সবসময় একই থাকে। এবং ভ্যালিডিটি, বৈধতা, আমি একটা রিসার্চ করলাম, সেটা যদি ভ্যালিডই না হয় তাহলে সেটা থাকলো কি? ঠিক আছে, সবসময় কিন্তু বৈধ আমাদের রিসার্চটা হতেই হবে অবশ্যই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা গঠনগত বা স্ট্রাকচার বা একটা নির্দিষ্ট ফর্মে আমাদের পদ্ধতিগুলো ব্যবহার করে রিসার্চের নির্ভরযোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং বৈধতা আমাদের রাখতে হবে। নির্ভরযোগ্যতা এবং বৈধতা নিশ্চিত করার জন্য একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করা। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু জানাবেন আপনারা। ওকে, কারো কোথাও অসুবিধা হলে কিন্তু আমাকে জানাবেন। বুঝতে পেরেছেন আশা করছি পয়েন্টটা আপনারা। বুঝতে না পারলে আমাকে বলবেন। মন্ডল ওয়েলকাম। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট দেখুন, থ্রু ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে কিন্তু রিসার্চ করে থাকি। এই জিনিসগুলো আমি আগের দিন খুব ভালোভাবে আপনাদের বলে দিয়েছিলাম। দেখুন সবই কিন্তু আমি আগের দিন বলে দিয়েছিলাম। ইনকোয়ারি, ডিসকভারি, ইনভেনশন সবই বলেছিলাম। দেখুন ইনভেস্টিগেশন মানে হচ্ছে খোঁজ। যে খোঁজটা আমরা কোথায় করি না, তো আমরা বিভিন্ন পুলিশ বা যে কোনো কিছু কারণের জন্য আমরা ইনভেস্টিগেট করি।
সেই জায়গাটা কি হচ্ছে আমাদের, সেখানে আমাদের এক্সামিং মাল্টিপল সোর্সেস, পার্সপেক্টিভস অ্যান্ড ডাটা টু গেন কম্প্রিহেন্সিভ ইনসাইট। আমরা রিসার্চ কি করি? যখন আমরা রিসার্চ করছি তখন আমরা কি একটা বিষয়ের উপর নির্ভর করে রিসার্চ করছি, না একটা বই এটা লেখা আছে বলে রিসার্চ করলাম, তা তো হয় না। মাল্টিপল সোর্সেস মানে একাধিক উৎস। একটা কোনো প্রবলেম আছে আমার ধরুন করোনা প্রবলেম, করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, সেক্ষেত্রে আমাকে কি একটা যে কোনো উৎস, মানে একটা লোকের করোনা হলো সে মরে গেল, আমি সেটাই দেখলাম জাস্ট, তার মানে কি বলতে পারি করোনা মানেই মৃত্যু? নেভার, কখনোই। আমাকে বারবার চেক করতে হবে, মাল্টিপল একাধিকভাবে দেখতে হবে যে করোনার ফলে কি হচ্ছে। দেখছি যাদের কোমরবিডিটি বা সুগার বা হাই প্রেশার আছে তাদের বেশি ক্ষতি হচ্ছে, যারা ইয়াং জেনারেশন তাদের কম ক্ষতি হচ্ছে। তারা দেখবেন, আপনারা মনে রাখুন যে যখন ভ্যাকসিন এলো তখন কিন্তু প্রথমে 60+ ভ্যাকসিন দেওয়া হলো, লাস্টে কিন্তু ওই 20, 22, 18, 19 এদের দেওয়া হলো। কেন না, তো বারবার মাল্টিপল সোর্স থেকে দেখা গেছে, বিভিন্ন উৎস থেকে দেখা গেছে যাদের বয়স বেশি তাদের উপরে ভাইরাসের প্রভাবটা বেশি হচ্ছে, রাইট? সেক্ষেত্রে আমাদের কিন্তু একাধিক উৎস দেখতে হবে, একাধিক পার্সপেক্টিভ বা একাধিক দৃষ্টিকোণ থেকে বিচার করতে হবে এবং একাধিক তথ্য আমাদের কিন্তু গ্রহণ করতে হবে, তবে রিসার্চটা প্রপারলি ঠিকঠাক হবে, তবে আমাদের ইনভেস্টিগেশনটা ঠিকঠাক হবে। আমরা একটি মাত্র বিষয় থেকে কখনোই কিন্তু আমরা কনক্লুশনে যেতে পারি না। এটা আমাদের লজিক্যাল রিজনিংও বলা আছে, ঠিক আছে? লজিক্যাল রিজনিং এ কি আছে আমাদের, যেটা আমাদের ইন্ডাকটিভ আর্গুমেন্ট, সেখানে কিন্তু আমাদের স্ট্রং আর্গুমেন্ট, উইক আর্গুমেন্ট যখন পড়াবো তখন এই জায়গাটা আরো ভালো বুঝতে হবে। কারণ যখন আমরা 1/50% দেখি তখন স্ট্রং আর্গুমেন্ট, আর যখন আমরা কম দেখি তখন বলে উইক আর্গুমেন্ট। একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আমি, একটা ফাঁকা পেজ দেখি। দেখো মাল্টিপল সোর্সেসটা কেন বলা হচ্ছে, দেখুন মাল্টিপল সোর্সেস জিনিসটা, ধরুন একটা ব্যাগে 10টা পেন আছে, একটা ব্যাগ, ঠিক আছে, এটা ব্যাগ না হাড়ি কলসি হলো আমি জানি না, এই ব্যাগে ধরুন আমার 10টা পেন আছে, ঠিক আছে, 10-এর বেশি নেই। ধরুন এই ব্যাগের মধ্যে আমার 50টা পেন আছে, ঠিক আছে। এবার 50টা যে পেন আছে, আপনাকে বলা হলো যে এই ব্যাগের মধ্যে কি কোন কোন কালারের পেন আছে আমাকে বলো। এখানে আছে লাল এবং নীল কালারের পেন আছে। আপনি একটা পেন তুললেন, সেই পেনটা হলো এই পেনটা, আপনি বলতে কি পেনটা হচ্ছে, প্রত্যেকটা পেনই হচ্ছে ব্লু কালারের। তাহলে জিনিসটা কি সঠিক হলো আমার? জিনিসটা কি সঠিক হলো? কখনোই আমাদের কিন্তু সঠিক হলো না। সেক্ষেত্রে একটা উৎস থেকে কখনোই আমরা কিন্তু 100% শিওর কনক্লুশন পাবো না। সেক্ষেত্রে একবার চেক করার পরে আমি ব্লু পেন বলে দিলাম, এদিকে লাল পেনও কিন্তু নিচে আছে, সেটা কিন্তু হবে না, আমাকে বারবার উৎস চেক করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে একাধিক উৎস থেকে আমাদের কিন্তু বিচার করতে হবে রিসার্চের ক্ষেত্রে। ওকে, জিনিসটা বুঝতে পেরেছেন? আশা করছি আপনাদের অসুবিধা নেই এখান থেকে। একাধিক উৎস, একাধিক দৃষ্টিকোণ এবং একাধিক তথ্য আমাদের কিন্তু দরকার। নেক্সট হচ্ছে কি ইনকোয়ারি। ইনকোয়ারি বেসড রিসার্চ আমরা জানি, ইনকোয়ারিতে কি হবে, আস্কিং কোশ্চেন্স, এক্সপ্লোরিং আইডিয়াস অ্যান্ড সিকিং অ্যান্সার্স টু আনকভার নিউ নলেজ। দেখুন এই আমাদের যখন কোনো আমরা রিসার্চ করছি তখন কিন্তু আমাদের কি করতে হবে, ইনকোয়ারি করতে হবে। ধরুন একটা কোনো কারণ যে করোনার সিমটম বা যে কোনো আমাদের রোগের সিমটম কিভাবে মানুষ বলতে পারে, যে ডাক্তাররা কিভাবে বলতে পারে যে এইরকম এইরকম সিমটম হলে আপনারা করোনা টেস্ট করুন, কিভাবে বলতে পারলো? কারণ যাদের হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছে বিজ্ঞানীরা, যে কি বললো যে আপনার যখন করোনা ধরা পড়েছে, দেখা যাচ্ছে আপনার রক্তে করোনা ভাইরাস আছে, আপনার কি কি প্রবলেম হচ্ছিল? কেউ বলছিল আমার শ্বাস প্রবলেম হচ্ছে, কেউ বলছে আমার অমুক প্রবলেম হচ্ছে, কেউ বলছে আমার কোনো টেস্ট পাচ্ছি না, কেউ বলছে গন্ধ পাচ্ছি না, এই জিনিসগুলো। তারপর ডাক্তার বললো কি, টিভিতে প্রচার করে দিল কি, যখন আপনার দেখবেন স্বাদ গন্ধ পাচ্ছেন না, জ্বর আসছে, জ্বর চাচ্ছে না, তখন আপনারা কিন্তু ব্লাড টেস্ট করেন। দ্যাট ইজ, তার মানে কি ইনকোয়ারি করা হচ্ছে, লোককে কোশ্চেন করা হচ্ছে, আইডিয়া গুলোকে এক্সপ্লোর করা হচ্ছে, ধারণাগুলো অন্বেষণ করা হচ্ছে, এবং অ্যান্সার, তাদের কি অ্যান্সার, সেই অ্যান্সারের মাধ্যমে নতুন কি পাওয়া যাচ্ছে সেইটা আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে। তাহলে কি হলো, প্রশ্ন জিজ্ঞাসা করা, ধারণাগুলিকে অন্বেষণ করা এবং নতুন জ্ঞান উন্মোচনের জন্য উত্তর খোঁজা। কারণ যত আমরা ইনকোয়ারি করব তত আমরা নতুন জ্ঞান কিন্তু আমরা পাবো। যেমন দেখবেন পুলিশ যখন কোনো গ্যাংকে ধরার চেষ্টা করে, পুলিশ সিবিআই যখন কোনো গ্যাংকে ধরার চেষ্টা
তারা কিন্তু কি করে, একজন কাউকে সাসপেক্ট হলে তাকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু প্রশ্ন করে, ইনকোয়ারি করে, জিজ্ঞাসা করে, ইনভেস্টিগেট করে যে তুমি এর ব্যাপারে আর কি কি জানো। যখন সে বলে এর সঙ্গে আমার সঙ্গে অমুক যুক্ত তসুক যুক্ত, তাহলে কি ইনকোয়ারির মাধ্যমে কিন্তু নতুন জ্ঞান একটা লাভ করা হলো। সেই ইনকোয়ারিটাকে এখানে আমাদের বলা হচ্ছে যে প্রশ্নের মাধ্যমে বা উত্তরের মাধ্যমে কিন্তু আমরা নতুন জ্ঞান লাভ করতে পারি। বলুন কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? সিঞ্জিনি কুন্ডু ওয়েলকাম। বলুন কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? প্লিজ বলুন কারো কোনো প্রবলেম আছে এখান থেকে? প্লিজ বলুন। কারো কোনো প্রবলেম আছে? বলুন প্লিজ। কারো কোনো প্রবলেম? ক্লিয়ার, ভেরি গুড। কারো কোথাও প্রবলেম হলে কিন্তু বলবেন আমাকে। নেক্সট দেখুন, নেক্সট দেখুন ডিসকভারি। এই ডিসকভারিটা আমি আগের দিন আপনাদের বলে দিয়েছিলাম। ডিসকভারি কি? যে বস্তু বা বিষয় আমাদের পৃথিবীতে অবস্থান করছে বা পৃথিবীতে আছে, কিন্তু আমরা আমাদের সম্মুখে যা কখনো আসেনি। এক মিনিট দাঁড়ান। নেক্সট দেখুন, বলছে যে জিনিসটা আমাদের পৃথিবীতে আছে কিন্তু মানুষের সম্মুখে আসেনি, কেউ বা কোনো সংগঠন সেটাকে আমাদের সামনে এনেছে, তখন তাকে বলা হয় ডিসকভারি। যেমন কি ভাস্কো দা গামা ভারত ডিসকভার করেছিলেন। ঠিক আছে, কি হবে, ভারত তো পৃথিবীতেই ছিল। ভাস্কো দা গামা কি করলো, তাদের পাশ্চাত্য দেশে গেছে, তাদের দেশে কাছে কি করলো যে ভারত নামে একটা দেশ কিন্তু আছে। সেইভাবে আবিষ্কার, ভারতকে সেই ইট কাঠ পাথর দিয়ে তৈরি করে, এইরকম গুজরাট হয়ে গেল, এই সিমেন্ট দিয়ে বিহার তৈরি করলাম, এরকম কিন্তু হয় না। ঠিক আছে, তা ডিসকভারিতে কি হয়, আনকভারিং নিউ ইনফরমেশন, প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপ। আনকভারিং কথা অর্থ কি, যেটা আমাদের সুপ্ত বা কভার্ড অবস্থায় ছিল, যেটা পাবলিকের সামনে ছিল না, মানুষজনের সামনে ছিল না, সেটাকে উন্মোচন করা হলো, সেটাই হচ্ছে আমাদের কি ডিসকভারি। ঠিক আছে, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্কে ক্লিক করার পর একটু নিচের দিকে নামালে দেখতে পাবেন জয়েন ক্লাস বলে অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার কাছে অ্যালাউ অ্যাক্সেস ইয়েস কিছু নোটিফিকেশন আসবে, সেগুলো ক্লিক করে দেবেন, তাহলে ক্লাসে জয়েন হতে পারবেন। ঠিক আছে, বেশ, তাহলে এই হচ্ছে আমাদের ডিসকভারি। নেক্সট হচ্ছে কি ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন করার কথা অর্থ কি, ব্যাখ্যা করা। আমরা যখন কোনো জিনিস প্রথম শিখি, আমরা কিন্তু অ্যানালাইসিস বা ইন্টারপ্রিটেশনের মাধ্যমে কিন্তু শিখতে পাই। কারণ যখন আমরা ব্যাখ্যা করব, আগের দিন আমি অ্যানালাইসিস এবং সিনথেসিসের কথা বলেছিলাম ডাক্তারের একটা উদাহরণ দিয়ে, যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন। দেখুন যখন আমরা কোনো কিছু বিশ্লেষণ করি, তখন আমাদের কিন্তু জ্ঞান অধিক বৃদ্ধি পায়। অ্যানালাইজিং অ্যান্ড মেকিং সেন্স অফ ডেটা ফাইন্ডিংস অর রেজাল্টস। ডেটা, ফলাফল, বিশ্লেষণ এবং বোধ তৈরি করে। যখন আমরা কোনো কিছুকে অ্যানালাইসিস করছি, যখন আমরা অ্যানালাইসিস করার অর্থ কি, ভেঙে ভেঙে শেখা, বিশ্লেষণ করা। যখন আমরা কোনো কিছু বিশ্লেষণ করছি, এই যে রিসার্চের প্রসেস, আমরা যখন বিশ্লেষণ করব, এক একটা পার্টকে ধরে ধরে করবো, তাহলে আমাদের রিসার্চ প্রসেস সম্বন্ধে আমাদের আইডিয়া চলে আসবে। বা আমাদেরকে বললো ভারতবর্ষের কালচার সম্বন্ধে বলো, এটা যে পুরো ভারতবর্ষের কালচার সম্বন্ধে। আমরা যদি বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, গুজরাট এদের যদি কালচার না জানি, তাহলে ভারতের কালচার বলবো কি করে, পারবো না। সুতরাং আমাদের আগে ভেঙে ভেঙে দেখতে হবে বিভিন্ন রাজ্যের কি কি কালচার আছে।
এইগুলো যখন আমরা দেখে নেবো তখন আমরা পুরো ভারতবর্ষের কালচার সম্বন্ধে কিন্তু বলতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিভিশন, রিফাইনিং অফ আপডেটিং এক্সিস্টিং নলেজ, থিওরিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন বেসড অন নিউ ইনসাইটস। বলছে কি, যখন আমরা কোনো একটা বিষয়ের ওপরে জ্ঞানকে আবার নতুন করে দেখবো এবং আপডেট করব, এই যে আমাদের এই নোট, রিসার্চ অ্যাক্টিভিটির নোট, আমি 5-6-7টা ব্যাচ হয়ে গেল পড়ানো, তো এই 7টা ব্যাচের আপনারা যদি তুলনা করে দেখবেন যে কোথাও না কোথাও নোটগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে পেড করছে, সেই নোটগুলোর সঙ্গে এই নোট মিলিয়ে দেখবেন অনেক আপডেট করা আছে। কিছু কিছু জায়গার তফাৎ, হ্যাঁ 100% তফাৎ হওয়া কখনোই সম্ভব নয়, কিছু কিছু জিনিস সব একই থাকে, কিন্তু বেশিরভাগটাই যখন কেউ নতুন কিছু দেখতে পাচ্ছি যে আমাদের পরীক্ষায় আসছে ট্রেন্ডিং টপিক, সেগুলো কিন্তু আমি আপডেট করেছি। প্রত্যেকবার কিন্তু নতুন নতুন নোট আপডেট করা হয়, কেন? রিভিশন করছি আমি, রিভিশনের মাধ্যমে দেখছি এই জায়গায় হয়তো একটু মিস্টেক আছে, বা এই জায়গায় পরীক্ষায় নতুন একটা কোশ্চেন এসেছে, সেখান থেকে আমাকে টপিকটা তুলে ধরতে হলো। তাহলে কি হয়, রিভিশনের মাধ্যমে কিন্তু আমরা এক্সিস্টিং নলেজ, যে জ্ঞানটা আমাদের আছে সেখানে আমরা কিন্তু আগে আপডেট করতে পারি, বা যে থিওরি আছে সেই থিওরি কিন্তু আমরা আপডেট করতে পারি। ঠিক আছে, নতুন অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে বিদ্যমান জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানটা আমাদের আছে, তত্ত্ব বা অ্যাপ্লিকেশন গুলিকে পরিমার্জন বা আপডেট করা। ঠিক আছে, বলুন কারোর কোনো অসুবিধা আছে এখান থেকে? প্লিজ বলুন আমাকে, কারোর কোনো অসুবিধা আছে বলুন। মৌমিতা কর্মকার, কৌশিক সরকার, অয়শ্রী দাস, এস সিঞ্জিনী কুন্ডু, কারোর কোনো অসুবিধা আছে? কারোর কোথাও কোনো অসুবিধা এখান থেকে? প্লিজ বলুন আমাকে। কারোর কোনো অসুবিধা নেই? বেশ, তাহলে নেক্সট পেয়ে যাচ্ছি। আর যারা এখনো আমাদের কোর্সে অ্যাডমিশন নেননি অথচ নিতে চাইছেন অ্যাডমিশন, তাদেরকে বলে রাখি আমাদের কোর্সে এখন ডিসকাউন্ট চলছে টিচার্স ডে উপলক্ষে। সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নিতে পারেন, আপনারা অ্যাডমিশন নিলে অনেকটাই কোর্স ফির ওপর ছাড় পাবেন। আমাদের ডিটেল কোর্স করানো হয় পেপার 1 এবং ইংলিশ লিটারেচারে। পেপার 1 কোর্সে পেপার 1টাই বলছি, আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7:30 থেকে, এবং আমাদের লাইভ ক্লাস করানো হয়। প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং থাকে, তার সঙ্গে আমাদের থাকে একদম ডিটেলডে বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই নোট, আপনারা দেখতে পাচ্ছেন সেটা। ঠিক আছে, এবং আমাদের যখনই আপনারা অ্যাডমিশন নেবেন, আমাদের আগের ব্যাচের, এই ব্যাচে তো ভিডিও পাচ্ছেনই, এই ব্যাচে ক্লাসও করবেন, এবং আগের এখন জুনের ক্লাসের, জুনের যেগুলো পড়েছিলাম আমি, সেগুলো সব কিন্তু আপনারা ভিডিও এবং নোটস পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নেওয়ার সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে আপনাদের প্রিপারেশন ভালো হবে। আর তার সঙ্গে আমাদের থাকছে নেট এবং সেটার জন্য আনলিমিটেড মক টেস্ট এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস। এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন একবারে প্রায় 1,500 আমাদের মক টেস্ট আছে, 1,500টা সেট আছে আমাদের প্র্যাকটিসের জন্য। সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবেন। ঠিক আছে, এখন 1486টা আমাদের টেস্ট আছে এখানে, সেক্ষেত্রে অ্যাডমিশন নিলে পেয়ে যাবেন। আমাদের এখন টিচার্সদের জন্য 40% ডিসকাউন্ট রয়েছে, 40% ডিসকাউন্ট আমাদের কোর্স ফির ওপর এখন আমাদের রয়েছে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিশনটা নিতে পারেন। ওকে, অ্যাডমিশন নিতে চান, দেখুন পিডিএফ এর ওপরে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা স্টাডি রিটেন অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আপনারা অ্যাডমিশনটা নিতে পারবেন। আরও কোনো অসুবিধা হলে আমার কাছে জেনে নেবেন। দেখুন নেক্সট টপিক আমাদের, দেখুন এখানে বলছে কি যে, ঠিক আছে দেখুন এখানে বলছে রিসার্চ ক্যান বি অ্যাপ্লাইড ইন ভেরিয়াস ওয়ে। রিসার্চ আমাদের প্রায় সব জায়গাতেই কিন্তু ইউজ হয়, ইনক্লুডিং সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, আর্টস, এবং সব জায়গাতে রিসার্চ আমাদের প্রত্যেক জায়গাতে ইউজ হয়। কারণ রিসার্চ না থাকলে আমরা কখনোই এগিয়ে যেতে কিন্তু পারবো না। কারণ দেখুন আপনারা, আমরা মার্কেটিং রিসার্চ করি, আমরা মেডিকেল ফিল্ডে রিসার্চ করি, আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রিসার্চ করি, আমরা আর্টস ফিল্ডে রিসার্চ করি, সায়েন্স ফিল্ডে রিসার্চ করি, আমরা সবেতেই কিন্তু রিসার্চ ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে, বলছে কি বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, মানবিক এবং অন্যান্য কিছু সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা প্রয়োগ করা যেতে পারে। গবেষণার মধ্যে কি কি থাকতে পারে এখানে? অ্যান্সার কোশ্চেন, গবেষণার মাধ্যমে আমরা যে প্রশ্নের উত্তর পাচ্ছি না সেই প্রশ্নের আমরা উত্তর পেতে পারি। ঠিক আছে, যেমন ধরুন যে আমাদের একটা কোন ধরুন একটা কোম্পানি আছে, কোম্পানির বিক্রি কমে গেছে, কেন বিক্রি কমেছে, সেই কেন বিক্রি কমেছে যখন আমরা জিজ্ঞেস করলাম, তখন আমাদের রিসার্চ করতে হলো, তখন আমরা দেখলাম কি আমাদের কোয়ালিটি লো হয়ে গেছে, সুতরাং বিক্রি কমে গেছে। দ্যাট ইজ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কোশ্চেনের অ্যান্সার পাওয়া গেল রিসার্চের মাধ্যমে। নেক্সট হচ্ছে কি সলভ প্রবলেম, সমস্যার সমাধান করা হয়। অবশ্যই সমস্যা, এই
সমাধান অবশ্যই করা হয়, কারণ দেখুন এই করোনা এসেছিল, করোনা একটা সমাধান, এই সরি সমস্যা, এবং ভ্যাকসিন হচ্ছে তার সমাধান, দ্যাট ইজ ঠিক আছে। টেস্ট হাইপোথেসিস, হাইপোথেসিস মানে কি অনুমান, হাইপোথেসিস কথার একেবারে বাংলা অর্থ হচ্ছে অনুমান। আমার যে অনুমান, সেই অনুমানটাকে কিন্তু আমি টেস্ট করতে পারবো রিসার্চের মাধ্যমে। আমার অনুমান হচ্ছে যে আমার কোম্পানির বিক্রি কমে যাওয়ার কারণ হচ্ছে আমার এমপ্লয়ীদের ব্যবহার খারাপ। এবার যখন আমি সেটা চেক করতে গেলাম, হয় আমার অনুমানটা ঠিক হবে, নাহলে ভুল হবে। দেখলাম হ্যাঁ আমার কোম্পানির ব্যবহার খুব খারাপ এমপ্লয়ীদের, আর জন্য আমার বিক্রি কমে যাচ্ছে, সেটা একটা অনুমানটা আমার সঠিক হলো। বা দেখলাম আমার যে প্রোডাকশন তার কোয়ালিটি লো হয়ে যাচ্ছে, তাহলে আমার এই অনুমানটা ভুল হলো, কিন্তু আমার সমস্যাটা কিন্তু আমি উত্তরটা পেয়ে গেলাম কেন আমার বিক্রি কমছে। এক্সপ্লোর নিউ আইডিয়াস, নতুন নতুন আইডিয়া বা ধারণা আমরা পেতে পারি। ডেভেলপ থিওরিজ অর মডেলস, আমরা নতুন কোনো থিওরি আবিষ্কার করতে পারি বা নতুন কোনো মডেল তৈরি করতে পারি। ইনফর্ম ডিসিশন মেকিং অর পলিসি, আমরা কিন্তু রিসার্চের মাধ্যমে আমাদের পলিসি নির্ধারণ করতে পারি। রিসার্চ করলাম, আমাকে ধরুন একটা দোকান খুলতে হলো, যে আমার এরিয়ায় আমি দেখলাম যে আমার কিসের চাহিদা বেশি, আমি রিসার্চ করলাম, দেখলাম যে আমার এখানে সবথেকে বেশি চাহিদা হচ্ছে, ধরলাম আমি ওষুধের, সুতরাং আমি ওষুধের দোকান খুললে আমার কিন্তু লাভ আছে। সেই জায়গাটা সেটা আমাকে করতে পারছি, নতুন আমি ডিসিশন নিতে পারছি। এবার আমি দিলাম আমার আশেপাশে, বাড়ির আশেপাশে আমার অন্তত 36টা কাপড়ের দোকান, তাই আবার একটা কাপড়ের দোকান খুলে বসলাম, সেটা আমার লাভ যেন হবে, খুব আশা কম, হবে না বলছি না, আশা কম, যেটা নাই সেটা করলে আমার অবশ্যই আশা বেশি। এটা রিসার্চের মাধ্যমে কিন্তু এটা আমার জানা যায়। চলো দোকান খুলবো বলে আমি কিছু দেখলাম না, কোনো মার্কেট চেক করলাম না, ডাইরেক্ট দোকান খুলে দিলাম, কখনোই সম্ভব না। সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত নিতে রিসার্চ আমাদের সাহায্য করে। প্রশ্নের উত্তর পাওয়া যায়, সমস্যার সমাধান, অনুমান পরীক্ষা করা হয়, আমাদের নতুন ধারণা অন্বেষণ, তত্ত্ব বা মডেল বিকাশ বা সিদ্ধান্ত গ্রহণ বা নীতি আমরা কিন্তু রিসার্চের মাধ্যমে পেতে পারি। ঠিক আছে, বলুন কারো কোনো প্রবলেম, কারো কোনো প্রবলেম প্লিজ বলুন আমাকে, কারো কোথাও কোনো প্রবলেম আছে? ক্লিয়ার স্যার, মৌমিত কর্মকার, বেশ। কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে কিন্তু বলবেন সঙ্গে সঙ্গে। এবার হচ্ছে ইফেক্টিভ রিসার্চ ইনভলভস, ফলপ্রসূ রিসার্চের মধ্যে কি কি থাকতে পারে। ফলপ্রসূ রিসার্চ অর্থাৎ কি, যে রিসার্চটা আমার হচ্ছে কাজের, অকাজের রিসার্চ নয়, এই রিসার্চটা আমার করলে 10 জনের উপকার হবে, সেই ধরনের রিসার্চটা করার জন্য আমাদের কি কি তার বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম হচ্ছে কি, ক্লিয়ার অবজেক্টিভ। অবজেক্টিভ কথা অর্থ কি, অবজেক্টিভ কথা অর্থ হচ্ছে উদ্দেশ্য। আমি রিসার্চটা কেন করছি তার উদ্দেশ্যটা আমার সঠিক হতে হবে, বা আমার ইন্ডিকেট করতে হবে ক্লিয়ারলি যে রিসার্চটা আমি কেন করছি, রিসার্চটা আমার কোন কাজে লাগবে, তার উদ্দেশ্যটা কি আমার রিসার্চ করা। ঠিক আছে, আমার রিসার্চ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি একদম বিশাল একবারে বড় লোক হয়ে যাবো, টাকা পয়সা পেয়ে যাবো, এটা কিন্তু উদ্দেশ্য নয়। রিসার্চের উদ্দেশ্য হচ্ছে কি, যেন জনহিতকর হয়, মানুষের যেন কল্যাণে কাজে লাগে, এবং রিসার্চটা যেন দশের জন্য হয়, নিজের জন্য না হয়। এই যে আমাদের করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো, এবার যদি তারা মাইক্রোবায়োলজিস্ট বা ভাইরোলজিস্ট তারা যদি বলে দেয় যে এটা বাবু আমি আবিষ্কার করেছি শুধুমাত্র আমি আবার আমার পরিবার লোক, কোনো মানুষের জন্য দরকার নেই, তাহলে সেই রিসার্চটা কি ফলপ্রসূ হলো? কখনোই হলো না। ঠিক আছে, সেটা উদ্দেশ্যটা ঠিকঠাক হয় আমার। রিগোরাস মেথোডোলজি, আমাদের যে পদ্ধতি, মেথোডোলজি মানে পদ্ধতি, রিসার্চের পদ্ধতি যেন ঠিকঠাক করে আমাদের হয়, রিসার্চের পদ্ধতি যেন আমাদের ভুলভাল না হয়, পদ্ধতিগতভাবে যেন ত্রুটি না থাকে। ঠিক আছে, পদ্ধতি যেন আমাদের ঠিকঠাক ভাবে থাকে, সেই পদ্ধতিটা কিন্তু আমাদের দেখতে হবে, যে কোন কোন পদ্ধতিটা আমি করছি, আমি দেখতে হবে কি সাইন্টিফিক ভাবে আমার হচ্ছে কিনা পদ্ধতিটা। এবার যদি আমি বলে দিই যে আমাকে কালকে স্বপ্নে এসে এক সাধু বাবা বলে গেল যে করোনা হয়েছে, তোমাকে তাহলে অমুক জিনিসটা খেতে হবে, 10 কেজি খাসির মাংস খেতে হবে, তাই এই জিনিসটা কি পদ্ধতি কি সঠিক? কখনোই নয়। ঠিক আছে, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে কি, বিশ্লেষণাত্মক মনোভাব, অর্থাৎ কি আমাদের যে চিন্তাধারা সেটাকে পুরো বিশ্লেষণ করতে হবে, বা আমাদের চিন্তাধারাকে অ্যাডভান্স থিঙ্কিং এ রাখতে হবে, কারণ রিসার্চ সবাই কিন্তু করতে পারবে না। যাদের ব্রেন খুব স্ট্রং, যাদের মেমোরি খুব শার্প, তারা কিন্তু রিসার্চ করতে পারবে। সেক্ষেত্রে আমাদের যে চিন্তাধারা সেটা কিন্তু বিশ্লেষণাত্মক চিন্তাধারা আমাদের রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি বাংলা কথা অর্থ কি, যে এটা আমার সাবজেক্টিভ হবে না, মানে কি এটা কিন্তু আমাদের কোনো কি বলবো আপনাদের, কোনো রকম বায়াসনেস, কোনো রকম দ্বিচারিতা থাকবে না। রিসার্চ হবে কিরকম ভাবে, সম্পূর্ণ রকম ভাবে কিন্তু একবারে আমার কোনো রকম নিজ ধারণা বহির্ভূত, অর্থাৎ কি আমার যদি মনে হয়, ধরুন আমি মোবাইল চালাতে খুব ভালোবাসি, ঠিক আছে, আমি দিন রাত মোবাইল চালাই, সবসময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউব করে থাকি।
এবার আমাকে বলা হলো যে মানুষের ওপরে ইন্টারনেট বা মোবাইলের প্রভাবটা কি। আমি দেখলাম আমার রেজাল্ট বেরোলো যে খুব খারাপ প্রভাব। আমি বললাম ও আচ্ছা, আমি নিজে দিকে চালাই, আমার ভালো লাগে রিলস দেখতে, আমি বলবো রিলসের প্রভাব খারাপ, রিলসের প্রভাব ভালো, আমি আমি লিখে দিলাম উল্টো পাল্টা। ক্ষেত্রে আমার কিন্তু সেটা হবে না। আমার যেটা রেজাল্ট এসছে, আমার নিজের ভালোবাসা, নিজের চাহিদা ইত্যাদিকে দূরে সরিয়ে আমার নিজের তো আমিত্ব থেকে বেরিয়েছে, আমাকে কিন্তু একদম সম্পূর্ণ অবজেক্টিভ বাংলা দেখে নিয়ে পেটে আসছে, মুখে আসছে। বস্তুনিষ্ঠ, ব্যক্তিনিষ্ঠ নয়। সাবজেক্টিভিটি মানে হচ্ছে ব্যক্তিনিষ্ঠ, আর এটা বস্তুনিষ্ঠ মানে কি আমার আমিত্ব থেকে আমাকে বেরিয়ে গিয়ে আমার যেটা এসছে সেই জিনিসটা আমাকে কিন্তু দেখাতে হবে। নেক্সট হচ্ছে কি অ্যাটেনশন টু ডিটেল, আমাদের সবসময় ডিটেলস এর দিকে যেতে হবে। ঠিক আছে, ডিটেলস না গেলে কিন্তু হবে না। রিসার্চ কিন্তু ওপর ওপর দায়ী সারা করে হয় না, আমাদের কিন্তু একদম ডিটেল অ্যানালিসিস করতে হবে এবং ইফেক্টিভ কমিউনিকেশন অফ ফাইন্ডিংস, আমাদের যে জিনিসটা রেজাল্ট আসছে সেটা কিন্তু আমাদের কি করতে হবে, ইফেক্টিভ বা ফলপ্রসূ ভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখো বাংলাতে বলা আছে পরিষ্কার উদ্দেশ্য, কঠোর পদ্ধতি, মেথোডোলজি, সমালোচনামূলক চিন্তা ভাবনা বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস, বস্তুনিষ্ঠতাই যে বাংলাটা দেওয়া আছে, বস্তুনিষ্ঠতা, বিস্তারিত মনোযোগ এবং ফলাফলের কার্যকর যোগাযোগ, অর্থাৎ আমরা যে রেজাল্টটা পেলাম সেটা যেন জনহিতকর কার্যে সবার কাছে যেন পৌঁছে যায়। ঠিক আছে, এটা যেন জেনারেলাইজেশন হয়, জেনারেলাইজেশন বা সামান্যীকরণ। আমাদের দুটো ওয়ার্ড আছে, সামান্য এবং হচ্ছে বিশেষ। সামান্য বা বিশেষ কথা অর্থ কি, সামান্য মানে হচ্ছে যেটা সবার জন্য হবে, জেনারেলের জন্য হবে। বিশেষ কথা অর্থ হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট কিছু ব্যক্তি বা বস্তুর জন্য হবে। যেমন ধরুন এই যে করোনার ভ্যাকসিন হচ্ছে কি জেনারেল, সবাই পেয়ে গেল এটা। আর যে স্পেসিফিক যখন কিছু হবে তখন সেই স্পেসিফিক জিনিসটা হচ্ছে, ধরুন কারো সোয়াইন ফ্লু আছে, এবার থেকে স্পেসিফিক লোকের জন্য সোয়াইন ফ্লু এর বা অন্য কোনো রোগের আমরা নিশ্চয়ই টিকা নিতে চলে যাবো না আস্তে আস্তে। আচ্ছা তোমার এই রোগটা আছে, বেশ কুকুরে কামড়ানো, যাই কুকুরে কামড়েছে তাদেরকে অ্যান্টি রেবিস দেওয়া হচ্ছে। নিশ্চয়ই আপনি আমি গিয়ে কুকুরে কামড়ে দাও তো বাবা, অ্যান্টি রেবিস মেরে দাও তো, আমরা করবো না। সেক্ষেত্রে জেনারেলাইজেশন মানে যেটা সবার জন্য, এবং যেটা স্পেসিফিক বা পার্টিকুলার সেটা হচ্ছে কি বিশেষ বিশেষ। ওকে, কারো কোনো প্রবলেম আছে বলুন, কারো কোনো কোথাও প্রবলেম আছে প্লিজ জানান আমাকে, কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে প্লিজ জানান, কারোর কোথাও কোনো প্রবলেম আছে প্লিজ বলুন। বেশ, আশা করছি প্রবলেম নেই, থাকলে কিন্তু প্রবলেম থাকলে সঙ্গে সঙ্গে জানাবেন আমাকে। রিসার্চ ইজ অ্যান অনগোয়িং প্রসেস দ্যাট কন্ট্রিবিউটস টু অ্যাডভান্সমেন্ট অফ নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বলছে কি রিসার্চ হচ্ছে একটা অনগোয়িং প্রসেস বা চলমান প্রক্রিয়া। মানে কি রিসার্চ আমাদের কিন্তু সবসময় হতেই থাকে এবং যেটা আমাদের কি হচ্ছে, আমাদের জ্ঞান এবং বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করছে। রিসার্চ মানে কি নতুন কিছু আইডিয়া আমরা পাবো। সেক্ষেত্রে রিসার্চ যখন আমরা করছি তখন কিন্তু আমাদের নতুন কিছু আইডিয়া নিতে হবে এবং সেই জিনিসটা আমাদের বোঝার ক্ষমতাকেও বাড়াতে হবে। ঠিক আছে, বলছি কি গবেষণা একটি চলমান প্রক্রিয়া যা জ্ঞান এবং বোঝার অগ্রগতিতে অবদান রাখে। বুঝতে পেরেছেন? তাহলে হচ্ছে কি রিসার্চ হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, চলমান প্রসেস, যেটা আমাদের নতুন জ্ঞান বা বোঝার ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। ওকে, বুঝতে পেরেছেন? নেক্সট দেখুন, বলছে রিসার্চ ইজ আ সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক সার্চ ফর পার্টিনেন্ট ইনফরমেশন অন এ স্পেসিফিক টপিক। এখন এই জিনিসটা আমি বারবার বলে আসছি আপনাদের, রিসার্চ হচ্ছে কি একটা বিজ্ঞানসম্মত, সায়েন্টিফিক মানে বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিযুক্ত প্রক্রিয়া। এটা আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি আমাদের, রিসার্চ হলো একটা বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত খোঁজ, যেটা আমাদের কি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টপিক থেকে নতুন জ্ঞান আহরণ করতে সহায়তা করছে। কারণ আমি আগে বললাম যেটা হচ্ছে বিজ্ঞানসম্মত, কেন? কারণ সায়েন্স
সায়েন্টিফিক মেথড ছাড়া রিসার্চের কোনো অস্তিত্বই নাই এবং একটি নিয়মযুক্ত প্রক্রিয়া। এটা সবসময় কিন্তু আপনারা মনে রাখবেন, সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক, এটা কিন্তু মন্ত্রের মতো মুখস্থ করে নেবেন। তাহলে রিসার্চ হচ্ছে একটা সায়েন্টিফিক এবং একটা সিস্টেমেটিক প্রক্রিয়া, যেটা আমাদের একটা নির্দিষ্ট বিষয় থেকে জ্ঞান আহরণ করতে সাহায্য করে। রিসার্চ হলো একটি বিজ্ঞানসম্মত এবং নিয়মযুক্ত প্রক্রিয়া, যেটি একটি নির্দিষ্ট বিষয় থেকে নতুন জ্ঞান আহরণ করতে সাহায্য করে বা সহায়তা করে। ওকে, নেক্সট দেখো, ইনফ্যাক্ট রিসার্চ ইজ অ্যান আর্ট অফ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। গবেষণা হলো বিজ্ঞানসম্মতভাবে খোঁজ করার একটি কলাগত কৌশল। কলাগত কৌশল কেন বলেছে? একটু আগে বলা হলো সায়েন্টিফিক, আবার আর্টস কথা বলা হচ্ছে কি, আবার অনেকে আমাকে এখানে ইতিহাস ভূগোল করতে হবে? অবশ্যই। আবার দেখুন, যখন আমরা কোনো রিসার্চ করছি তখন কিন্তু আমাকে কি করতে হচ্ছে, আমাকে কিন্তু একটা নিজস্ব আর্ট আছে। এখন যদি বলা হতো যে আমাদের নিউটন, স্যার আইজাক নিউটন, তাকে যদি বলা হতো বাবা চলো তো তুমি একটু আমার শেক্সপিয়ারের ওপর রিসার্চ করে দাও তো বাবা, সম্ভব নয়। কারণ তার আর্ট হচ্ছে কি সায়েন্টিফিক নলেজ, তার আর্ট হচ্ছে কি মাধ্যাকর্ষণ শক্তির দিকে। এবার যে আমি এখন বলা হয় কোন একটা রবীন্দ্র গবেষককে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গবেষণা করেন, তাকে যদি বলা হয় চলো তোমাকে একটা ভাইরাস, ভাইরাসের একটা ভ্যাকসিন আবিষ্কার করে দাও তো, করোনা ভ্যাকসিন তুমি আবিষ্কার করবে, চলো, পারবে? কখনোই না। কেন পারবে না? কারণ তার আর্ট, তার যে কলাগত কৌশল, তার যে বুদ্ধি, সেটা কিন্তু সম্পূর্ণ কিসের ওপরে? সাহিত্যের ওপরে। সে কিন্তু কখনোই ভাইরালাইজ হতে পারবে না। সেজন্য কি আমাদের রিসার্চ হলো একটা আর্ট, একটা আর্টের কলাগত কৌশল, যেটা বিজ্ঞানসম্মত হবে। আমি আর্টসের রিসার্চও করবো, আমি ইতিহাসের উপরও গবেষণা করবো সায়েন্টিফিক মত অনুসারে, আবার শেক্সপিয়ারের উপর রিসার্চ করবো সায়েন্টিফিক মত অনুসারে, আবার আমি যখন ভাইরোলজিস্ট হবো তখন কিন্তু ভাইরাস ভ্যাকসিন আবিষ্কার করার জন্য কিন্তু আমরা সায়েন্টিফিক মেথড নিয়েই আবিষ্কার করবো। যে কোনো কিছুই আমরা রিসার্চ করি, আমরা কিন্তু সবসময় সায়েন্টিফিক মত, অর্থাৎ সায়েন্স যেটা অ্যাকসেপ্ট করছে আমাদের, সেই জিনিসটা আমরা কিন্তু করবো। ঠিক আছে, এটা আগে পরিচিত টার্ম রিসার্চ কম্পোজ টু ওয়ার্ডস রি অ্যান্ড সার্চ, হুইচ মিনস সার্চ এগেইন অ্যান্ড এগেইন, বারবার বারবার খোঁজ করা, বারংবার খোঁজ, বারংবার খোঁজ। ওকে, বারংবার আমাদের খোঁজ করা। রিসার্চ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন into and study a subject in order to establish facts and arrive at new findings and conclusion. রিসার্চকে এইভাবে বর্ণনা করা যায়, এটি হলো আমাদের নিয়মযুক্ত খোঁজ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর, যেখান থেকে আমরা নতুন কিছু তথ্য পেতে পারি। একই কথা বারবার আসছে যে এটা হচ্ছে আমাদের একটা সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক খোঁজ। ঠিক আছে, বিজ্ঞানসম্মত এবং পদ্ধতিগত একটা খোঁজার প্রক্রিয়া, যেখানে আমরা কিন্তু একটা নির্দিষ্ট বিষয় থেকে আমরা নতুন কোনো জ্ঞান পেতে পারি। ঠিক আছে, এবং বারবার সে একই কথা আসছে, কেন বারবার একই নোট এনেছি আমি? তার কারণ হচ্ছে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক অ্যাপ্রোচ কনসার্নিং জেনারেলাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ এ থিওরি। গবেষণা হচ্ছে কি একটা পদ্ধতিগত বিষয়, যেখানে আমরা জেনারেলাইজ করি। আগে আমি জেনারেলাইজেশনের মানে বলে দিলাম সামান্যীকরণ বা সার্বিকীকরণ। এখানে আমরা কি করছি, রিসার্চ যেন হয় 10 জন্য রিসার্চ হয়, আমার নিজের জন্য কিন্তু রিসার্চ করা হবে না। মানে আমরা কিন্তু সবসময় রিসার্চ করছি। দেখবেন আমার যারা প্রেম করেন তারা দেখবেন যে তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কেন আমাকে রিপ্লাই দিচ্ছে না, কি ব্যাপার, এটা খোঁজ করার জন্য আমরা কি করি, তাকে সঙ্গে সঙ্গে ফোন করি, কারোর সঙ্গে বিজি নাই, এটা কিন্তু রিসার্চ। যখন দেখলাম বিজি পেয়ে গেলাম, আচ্ছা তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, কারোর সঙ্গে কথা বলছে, দেখছি কারোর সঙ্গে কথা বলছে, এটা এক ধরনের রিসার্চ। বা যারা হাজবেন্ড ওয়াইফ, তার হাজবেন্ড কোথাও পালিয়ে যাচ্ছে, দেখতে গেল সে একটা সত্যি কোনো কাজের জন্য সে, তখন স্ত্রী বললো সত্যি আমার হাজবেন্ড সত্যি লয়াল, কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু রিসার্চ করছি, বাট এই রিসার্চটা কি আমার কোনো কাজে লাগছে, মানুষের উপকার করছে? আমার হাজবেন্ড লয়াল হলো, বাবা ওয়াইফ লয়াল হলো কি না হলো, তাতে 10-এর উপকারটা কি হবে? মানুষের উপকারটা কিছুই হবে না। সেক্ষেত্রে আমাদের রিসার্চ করতে হবে কি, জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে কি, সবার উপকার হবে। ঠিক আছে, এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা কি শুধুমাত্র স্যার আইজাক নিউটনের ক্ষেত্রেই প্রযোজ্য? আপনার আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়? অবশ্যই প্রযোজ্য। সেক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে আসল গবেষণা, এবং তার ফলে একটা থিওরি তৈরি হতে পারে। এই যে থিওরি, ফর্মুলেশন অফ এ থিওরি। এই যে আমাদের স্যার আইজাক নিউটনের 3টে সূত্র আছে, লেকিন তিনি 3টে সূত্র আবিষ্কার করলেন, যেটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। বা আর্কিমিডিসের সূত্র বা ওহমের সূত্র, এগুলো আমরা পড়েছি। তার মানে কি, তিনি গবেষণা করে থিওরি দিয়ে গেলেন, নতুন একটা কোনো তত্ত্ব
তত্ত্ব দিয়ে গেলেন। দ্যাট ইজ, ঠিক আছে। গবেষণা হলো একটি নিয়মযুক্ত প্রক্রিয়া যেখানে সার্বিকীকরণ তথা কোনো নতুন থিওরির প্রতিষ্ঠা করা হয়। ওকে, নেক্সট দেখুন, রিসার্চ ইজ এ কেয়ারফুল critical inquiry or examination in seeking facts or principle investigation in order to ascertain something। বলছে কি রিসার্চ হচ্ছে একটা খুবই যত্নশীল প্রক্রিয়া, যত্নশীল একবারে ক্রিটিক্যাল ইনকোয়ারি, মানে কি বিশ্লেষণাত্মক একটা ইনকোয়ারি বা খোঁজ বা পরীক্ষা, যেটা আমরা সেখান থেকে আমরা কি পেতে পারি, আমরা পেতে পারি নতুন তথ্য বা নতুন প্রিন্সিপাল বা নতুন কিছু খোঁজ, যেটা কোনো একটা নির্দিষ্ট বিষয় থেকে পেতে পারি। অর্থাৎ কি একটা নির্দিষ্ট বিষয়ের ওপর, ধরুন এই নির্দিষ্ট বিষয়টির ওপরে একটা কেয়ারফুল, একটা যত্নশীল এবং কি আমাদের হচ্ছে বিশ্লেষণাত্মক খোঁজ, যত্নশীল এবং বিশ্লেষণাত্মক খোঁজ, কেয়ারফুল অ্যান্ড ক্রিটিক্যাল ইনকোয়ারি। আমরা এখান থেকে কিন্তু এই রিসার্চ থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। মানে রিসার্চ এইভাবে আমরা করতে পারি। ওকে, নেক্সট দেখুন, রিসার্চ হলো এমন এক ধরনের বিশ্লেষক প্রক্রিয়া যেখানে খোঁজ করার মাধ্যমে নতুন কিছু তথ্যের আমরা সন্ধান পেতে পারি। ওকে, রিসার্চ ইজ আ প্রসেস ইন হুইচ আ সিরিজ অফ স্টেপস আর ইউজড টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইসিস ইনফরমেশন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক অর ইস্যু। বলছে কি রিসার্চ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা কি হচ্ছে সিরিজ অফ স্টেপস, তার নির্দিষ্ট কিছু স্টেপ বা ধাপ কিন্তু আমাদের রয়েছে। কারণ রিসার্চ করতে গেলে পট করে প্রথমেই আমি ডাটা কালেকশন করে নেবো, প্রথমেই আমি চলে যাবো সবকিছু করতে, এটা কিন্তু সম্ভব নয়। রিসার্চ করতে গেলে আমার নির্দিষ্ট পর কিছু ধাপ মেনে চলতে হবে, যেটাকে বলা হয় প্রসেস বা স্টেপস অফ রিসার্চ, যেখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং যেটা আমি ডিটেলসে আপনাদের পড়াবো। এই স্টেপগুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে, আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, তথ্যের ব্যাখ্যা করতে হবে এবং নতুন জ্ঞান আমাদের নিতে হবে, ঠিক আছে। যেমন ধরুন আপনাকে বলা হলো যুব সমাজের উপর মোবাইল ফোনের প্রভাব কি। প্রথমেই কি আপনি বলতে পারবেন চলো আগে বলে দিই কতটুকু খুব খারাপ, লিখে দেন। তা নয়, আমাকে প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ আমরা কিভাবে করবো, আমরা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে বলবো, ধরুন যে তার মা বাবাকে জিজ্ঞেস করা যে আচ্ছা আপনার ছেলে কি করে বা আপনার মেয়ে কি করে, ফোনে কি সব সময় ভুলভাল জিনিস দেখে, মানে ভিডিও রিলস ইত্যাদি দেখে নাকি পড়াশোনার জিনিস দেখে। তারা বললো যে না, সবসময় বেশিরভাগটাই ওরা অ্যানিমে, ভিডিও রিলস ইত্যাদি দেখে। সেক্ষেত্রে আপনি বলেন কি এটা কিন্তু আমাদের সমাজের উপর খারাপ প্রভাব পড়ছে। এই যে এই তথ্যগুলো আমরা কালেকশন করছি, এইগুলো কিন্তু আমাদের করতে হয় রিসার্চের মাধ্যমে, নতুন জ্ঞান আহরণ করার মাধ্যমে, ঠিক আছে। গবেষণা হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন ধাপের মাধ্যমে তথ্য সংগ্রহ তথা তথ্যের বিশ্লেষণ এর মাধ্যমে একটি বিষয় অথবা সমস্যার সমাধান করার প্রয়াস। বলুন কারো কোনো সমস্যা আছে এত পর্যন্ত, বলুন প্লিজ, কারোর কোনো সমস্যা আছে? নুপুর ভান্ডারী দাস ওয়েলকাম। বলুন কারোর কোনো সমস্যা আছে এত পর্যন্ত, প্লিজ বলুন আমাকে। কারোর কোথাও কোনো সমস্যা আছে এত পর্যন্ত? দীপঙ্কর দাস ওয়েলকাম। বলুন কারোর কোথাও কোনো সমস্যা আছে? কারোর কোথাও কোনো সমস্যা বলুন প্লিজ। কারো কোনো সমস্যা নেই? নেক্সট, রিসার্চ ইনভলভস 3 স্টেপস। এর 3টে স্টেপ আছে, মেন স্টেপ, আসলে প্রচুর স্টেপ আছে, কিন্তু মেন স্টেপ যেটা বলা হচ্ছে সামগ্রিকভাবে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 3টে স্টেপ মেনলি। কি কি? পোজ এ কোশ্চেন, একটি প্রশ্নের উদ্ভব হওয়া। এই জিনিসটার মানে, এই জিনিসটার মানে হলো যে একটা বলা হয় কি রিসার্চ কোশ্চেন, এর একটা নাম হচ্ছে কি রিসার্চ কোশ্চেন। পোজ এ কোশ্চেন বা রিসার্চ কোশ্চেন কি হচ্ছে জিনিসটা, যে একটা ধরুন প্রশ্ন এলো যে করোনার থেকে মুক্তি পাওয়ার উপায় কি, এই একটা আমাদের কাছে কোশ্চেন এলো, ঠিক আছে। কোশ্চেন না এলে কিন্তু কখনো উত্তর আসবে না। যতক্ষণ না প্রশ্ন আসছে আমাদের সামনে ততক্ষণ কিন্তু আমরা উত্তর খুঁজবো না, ঠিক আছে। আপনার কাছে নেট সেট পরীক্ষা দিতে বসলেন, আপনার কাছে প্রশ্ন করতে হলেন, আপনি কি গোল গোল করতে আরম্ভ করতে পারেন ওয়েমারে? কখনোই না। যতক্ষণ না প্রশ্ন আসছে ততক্ষণ কিন্তু আমরা উত্তর খুঁজবো না।
সেক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের সামনে উদ্ভব এলো যে হাউ টু রিজলভ করোনা সিচুয়েশন। ঠিক আছে, এলো আমাদের কাছে যে করোনা সিচুয়েশন থেকে আমাদের মুক্তির উপায় কি। এবার আমরা কি করব, তথ্য সংগ্রহ করতে শুরু করে দিলাম। বা আরেকটা জিনিস দেখুন আপনারা, মোবাইল ফোনের উদাহরণটা দিচ্ছি আমি। মানুষের জীবনে মোবাইল বা ফোনের বা ইন্টারনেটের এখন প্রভাব কি ভালো না খারাপ, এর একটা প্রশ্ন আমার কাছে এলো। এবার আমি কোথাও তথ্য সংগ্রহ করতে বেরিয়ে গেলাম, কালেক্ট ডাটা টু অ্যান্সার কোশ্চেন। আমি বিভিন্ন বাড়ি বাড়ি গেলাম, দিয়ে বললাম যে আপনাদের মোবাইলের ইউজ কি। কেউ বললো আমরা শুধুমাত্র পড়াশোনার জন্য আমরা মোবাইলটা ব্যবহার করি, একবার ইউটিউব ভিডিও দেখি শুধুমাত্র পড়াশোনার জন্য, আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র ক্লাসের ডিটেলস জানার জন্য, বা আমরা কোনো পড়ার ডিসকাশনের জন্য। বললাম বাহ, এটা তো খুব ভালো, যেহেতু ভালো করে ইউজ করছে। আপনি কাউকে দিলে আপনি মোবাইলে কি করেন, এই রিলস দেখি, আমি রিলস বানাই, আমার 25,000 ফলোয়ার, আমাকে আমার পাশের বাড়ির ঝুমার জন্য, আমাকে ঝুমা আমার 50,000 ফলোয়ার, ওর ফলোয়ারটা যেদিন ক্রস করতে পারবো সেদিন জানবো আমি হচ্ছে একদম বিন্দাস। দেখলেন, বাস হয়ে গেছে, হয়ে গেছে একদম। সমাজে কন্ট্রিবিউশন বিশাল, রিলস, অন্যের গানে একবারে নাচছে, বাস ঠিক আছে, বুঝলেন তার অবস্থা হয়ে গেছে কিরকম। ঠিক আছে, সেক্ষেথে আমাদের এই যে ডাটা কালেকশন না করলে কিন্তু আমরা উত্তর পাবো না। তারপরে আমরা করবো কি, প্রেজেন্ট অ্যান্সার অফ দ্য কোশ্চেন। যে রিসার্চের আমরা থিসিস বা রিপোর্টটা আমরা দেবো, সেখানে আমরা আবার লিখবো যে মোবাইল ফোনের ব্যবহারটি ভালোর জন্য হচ্ছে না খারাপের জন্য। আমরা লিখে দিলাম কি, যারা মোবাইলটাকে ভালোর জন্য ইউজ করছে তাদের পক্ষে ভালো, বেশিরভাগটাই কিন্তু খারাপের জন্য ইউজ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের তথ্যটাকে, এই যে তথ্য পেলাম, একজন বলল, স্যাম্পল 1 আমাকে বললো যে এডুকেশন পারপাসে আমরা মোবাইল ব্যবহার করছি। ঠিক আছে, স্যাম্পল 2 বললো কি আমরা আমরা রিলস এর জন্য ব্যবহার করছি। তাহলে এই যে স্যাম্পল 3 বললো কি আমাদের, যে আমি 2 in 1 এডুকেশন প্লাস রিলস, ঠিক আছে, এরকম ভাবে ব্যবহার করছি আমরা। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে তথ্যগুলোকে অ্যানালাইজ করে আমরা কিন্তু এখানে অ্যান্সারটা দিলাম। ঠিক আছে, এখানে কিন্তু আমার রিসার্চের অ্যান্সার বা অ্যান্সার অফ দ্য রিসার্চ কোশ্চেন। এই কোশ্চেনটা আমাদের ছিল, এই প্রথমে যে 1 নম্বর পয়েন্টে এই কোশ্চেনটা ছিল, এই যে 1 নম্বর পয়েন্টে পোজ এই কোশ্চেন, এই একটি প্রশ্নের উদ্ভব বা রিসার্চ কোশ্চেন, তার অ্যান্সারটা হবে আমাদের ঠিক এই জায়গাটায়। ধরুন বুঝতে পেরেছেন এই জায়গাটা? কারোর কোনো অসুবিধা এই জায়গাটা থেকে প্লিজ বলুন। কারোর কোনো অসুবিধা আছে এই জায়গাটা থেকে বলুন, কারো কোনো অসুবিধা জানান আমাকে প্লিজ। এই জায়গাটায় কারোর কোথাও কোনো রকম কিছু অসুবিধা আছে আপনাদের? যদি অসুবিধা থাকে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জানাবেন। ঠিক আছে, কোনো দ্বিধা করবেন না। ক্লিয়ার স্যার, মৌমিতা কর্মকার। আচ্ছা, মৌমিতা কর্মকার তো আমাদের আগের ব্যাচেও ছিল। তা দেখুন, এই নোট কিন্তু অনেক চেঞ্জ হয়েছে আগের থেকে, অনেক অনেক জায়গায় কিন্তু আমি চেঞ্জ করেছি। কেন? কারণ দেখে যে বিগত পরীক্ষায় কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আছে সেই জায়গাগুলো বেশি জোর দিয়েছি। ঠিক আছে, বেশ। নেক্সট দেখুন, এই বস্তা পচা নোট নিয়ে পড়াতে পারবো না। এই অনেকে আছে যারা মনে করে যে একটাই নোট তৈরি করলাম সেটা সারা জীবন চালিয়ে দেবো, ওটা আমার দ্বারা সম্ভব নয়, পারবো না। খাটতে হচ্ছে, হ্যাঁ আমার খাটতে হচ্ছে, কোনো ব্যাপার নেই। না খাটলে হবে কি করে? আপনারা না খাটলে পরীক্ষা পাস করবেন কখনোই না। তাহলে দেখুন, অ্যাকর্ডিং এই যে এইগুলো যেমন চেঞ্জ, এগুলো আমার 5 নম্বর ব্যাচেও যা ছিল এই জিনিসও তাই আছে আমার। কেন জিনিসটা আছে, এই যে অ্যাডভান্স লার্নার ডিকশনারির মধ্যে রিসার্চ কাকে বলে, আমি কি নিজে চেঞ্জ করবো? অ্যাডভান্স লার্নার কি বলেছে না, সৌরভ ভট্টাচার্য এখানে প্রুভ করতে হবে, পাকামো হয়ে যাবে। সে তো এইগুলো কখনো চেঞ্জ করা সম্ভব নয়। আর এইগুলো অনেক রেখেছেন কেন, পরীক্ষা যেটা আসে না, না আসে না, আমি গ্যারান্টি হচ্ছে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এই জিনিসটা পরীক্ষা আসবে না। বাট কেন রেখেছি, কারণ এই যে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এগুলো এই নিউ ফ্যাক্টস, ঠিক আছে, তারপরে কেয়ারফুল ইনভেস্টিগেশন, এগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে রিসার্চটাকে, তার জন্য রাখা। ঠিক আছে, দেখুন, অ্যাকর্ডিং টু অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, অ্যাডভান্স লার্নার ডিকশনারির মতে রিসার্চ কাকে বলে, এটা কিন্তু মুখস্থ করে যাবেন না। এটা কিন্তু আমাদের এমএ বা অনার্সের পরীক্ষা যে আপনাকে কি বলেছে সংজ্ঞাটি লেখো বলে দেবে না। ঠিক আছে, বলছে কি, রিসার্চ ইজ আ কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি স্পেশালি টু সার্চ ফর নিউ ফ্যাক্টস ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। দেখুন এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কি না, তো এনি ব্রাঞ্চ অফ নলেজ। এনি ব্রাঞ্চ অফ নলেজ মানে কি, যে কোনো জ্ঞানের বিষয়, যে কোনো জ্ঞানের বিষয়ে আমাদের রিসার্চ কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন? দেখুন, বলতে রিসার্চ হচ্ছে আমাদের একটা কেয়ারফুল ইনভেস্টিগেশন, আমাদের খুবই যত্নশীল একটা খোঁজ, যেখানে আমরা নতুন কিছু, দেখুন নিউ ফ্যাক্টস ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমরা নতুন কিছু তথ্য আমরা পাই, যেটা সমস্ত বিদ্যার শাখা থেকে আমাদের হতে পারে।
একটু আগেই আমি আপনাদের বললাম মেডিকেল রিসার্চ, এডুকেশনাল রিসার্চ, মার্কেট রিসার্চ, একটু আগে আমি সব উদাহরণগুলো দিয়ে কিন্তু আপনাদের বুঝিয়েছি। সেক্ষেত্রে রিসার্চ আমাদের এভরি ফিল্ড, আমাদের যে কোনো ফিল্ডে আমাদের রিসার্চ কিন্তু প্রয়োজন। আপনি যেটা চিন্তা করা প্রয়োজন তুমি রিসার্চ হবেন। এই যে আমি ল্যাপটপ নিয়ে আপনাদের পড়াচ্ছি, যে পেন ট্যাপ, এই যে এইসব দিয়ে পড়াচ্ছি আমি আপনাদের, এগুলোকে রিসার্চ না হলে কি এগুলো আসতো? এই যে আমি এখন মাইক ইউজ করছি, এগুলোকে রিসার্চ ছাড়া কখনোই আসতো আমাদের? কখনোই আসতো না। ঠিক আছে, সেক্ষেত্রে রিসার্চ আমাদের সব জায়গাতে আমাদের কিন্তু প্রয়োজন। অ্যাডভান্স লার্নার ডিকশনারির মধ্যে রিসার্চ রিলেটেড যত্ন সহকারে খোঁজ করা নতুন কোনো তথ্য বা বিষয়, সেটা যে কোনো ব্রাঞ্চ অফ নলেজের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের অ্যাপ্লিকেবল। ওকে, ক্লিয়ার? নেক্সট দেখুন, নেক্সট দেখুন, অ্যাকর্ডিং টু ক্রেসওয়েল, ক্রেসওয়েল বলে একজন ব্যক্তি, সে কি বলেছে? রিসার্চ ইজ আ প্রসেস অফ স্টেপস used to collect and analyze information to increase our understanding of a topic or issue. বলতে রিসার্চ হচ্ছে একটা প্রক্রিয়া, যার বিভিন্ন কি আছে, যার বিভিন্ন ধাপ বা স্টেপ আছে, যে স্টেপগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডাটা বা ইনফরমেশন, আমরা তথ্যের সংগ্রহ এবং তথ্যটাকে কি করতে পারি, আমরা অ্যানালাইজ মানে বিশ্লেষণ করি আমরা, এবং যার ফলে একটা বিষয়ের উপরে আমাদের কি হয়, জ্ঞান বৃদ্ধি পায়, ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, মানে কি আমাদের বোঝার ক্ষমতা বা জ্ঞান আমাদের বৃদ্ধি হয়। কারণ রিসার্চ কি? রিসার্চ হলো একটি প্রক্রিয়া যেটি ধাপে ধাপে করা হয় এবং তথ্য সংগ্রহ তথা তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয় থেকে নতুন জ্ঞান আহরণ করা হয়। খুব সুন্দর সহজ ভাষায় বাংলায় বলা আছে। বলুন, কারো কোনো সমস্যা এখান থেকে? প্লিজ বলুন, কারো কোনো সমস্যা এখান থেকে? প্লিজ বলুন। আর যারা ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন তারা চেষ্টা করবেন অ্যাপে এসে ক্লাসগুলো করার। অ্যাপটা ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি আপনাদের কোনো ইউটিউব দেখতে প্রবলেম হয় বা কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার দেখুন নোটে প্রথমেই একদম দেওয়া আছে, বা আমার ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু দেওয়া থাকবে। সেক্ষেত্রে সেখান থেকে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। তাহলে বলুন, আরো কোনো সমস্যা হচ্ছে আপনাদের? সিনজি কিন্তু নো। ভেরি গুড, ঠিক আছে। নেক্সট দেখুন, প্রসেস অফ রিসার্চ। আচ্ছা, এক দুটি কি থাকবে নাকি প্রসেসটা একটু বড় আছে? কিন্তু 3-4 পাতা আছে, ওরা পড়াবো নাকি পরের দিন, কাল বা পরশু পড়াবো? বলুন, আপনারাই বলুন। 3-4 পাতা হয়ে যাবে মোটামুটি, আরো প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে যাবে। বলুন, আজকে এই পর্যন্তই থাকবে নাকি আমি পরের দিন করাবো প্রসেস অফ রিসার্চটা? বলুন আপনারা, বলুন প্লিজ। মানে আজকে মেমোরিতে নেবে তো নাকি পরের দিন করাবো? প্রসেসটা খুব ইম্পর্টেন্ট এবং কিন্তু সময় লাগবে অনেকটাই। বলুন, নোটটা দিয়ে দেবো আজকে। নেক্সট ক্লাস দেখুন, কালকে যদি হয় তো কালকে আমি করাতে পারি শুক্রবার, আর না হলে আমাদের যা ডেট সোম মঙ্গল বৃহস্পতি, সোমবার দিন ক্লাস করাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বেশ, তার নেক্সট দিনই থাক তাহলে। তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং তার সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার এবং ভিডিওটা লাইক করবেন। আর যদি আপনারা অ্যাডমিশন নিতে চান, আমাদের ডিটেলস কোর্সে, তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আমাদের এখন অফার চলছে টিচার্স ডে উপলক্ষে। সেক্ষেত্রে আপনারা অ্যাডমিশন নিলে আপনাদের 40% ডিসকাউন্ট থাকবে আমাদের কোর্স ফির ওপরে। সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাডমিশন নিতে পারেন। এই নোটটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রইল। সবাইকে ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।